Hello, dear students. Welcome to all of you. Today, in this class, I am going to discuss total 7 maths for you. And you know that before this, I have already discussed few math questions for you who are appearing in the Johar Navodaya Vidyalaya admission test, which will be held on 13th December. So that exam is knocking your door, and be alert, be careful. Prepare yourself properly, very carefully. Best of luck, and I am going to start today's class. তো দেখো, আজকের ক্লাসে আমি তোমাদের জন্য মোট 7টি অঙ্ক নিয়ে এসেছি এবং 7টি অঙ্কই কিন্তু জওহর নবোদয় বিদ্যালয়ের যে অ্যাডমিশন টেস্ট পরীক্ষা হয় সেই পরীক্ষাতে আসার মতো। তো প্রথম অঙ্কটি হচ্ছে অঙ্ক নম্বর 17 এবং 17 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে কি না, এটিতে একটি ভাগ অঙ্ক দেওয়া আছে, দশমিকের ভাগ। তোমরা নিশ্চয়ই এতদিনে দশমিকের ভাগ প্র্যাকটিস করে নিয়েছো, তবু আমি করে দেখিয়ে দিচ্ছি যে 835.75কে 5 দিয়ে ভাগ করতে হবে। এখন একটা কথা বলি যে এই যে দশমিকের ভাগ তোমরা সাধারণ ভাগ যেমন করো, পূর্ণ সংখ্যার ভাগ, ঠিক সেইভাবেই করে নাও, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, মনে করে নাও কিছুক্ষণের জন্য যে দশমিক বিন্দু নেই, তাহলে সংখ্যাটি হচ্ছে 83,575। তাই 83,575কে 5 দ্বারা ভাগ করার সময় তোমরা কিভাবে করবে সেইভাবেই করে নাও। তো আমরা শুরু করছি। দেখো, 8 আছে, 1 খাইয়ে দেবো, 5 1 5 হয়ে গেল। বিয়োগ করে পাওয়া যাবে 3 আর নেমে যাবে 3। হ্যাঁ, একটি কথা, যখন যে সংখ্যাটিকে নামাবে উপরের মাথায় টিক লাগিয়ে দেবে, তাহলে ভুল হবে না। হয়ে গেল 33। এরপর দিয়ে দাও 5 6 30, আবার বিয়োগ করে 3 পাওয়া যাবে, আবার নেমে যাবে 5, হয়ে যাবে 35। 5 7 35, বিয়োগ ফল 0, নেমে যাবে 7। 7 নামিয়ে দাও, 1 খাইয়ে দাও, 5 1 5, বিয়োগ 2, নেমে যাবে 5, হয়ে যাবে 25। 5 5 25। মানে সাধারণ ভাগ যেমন করা হয় সেইভাবে করে নাও। এরপর ব্যাপারটা আছে দশমিকের ব্যাপারটা। তো এখানে দেখো, ভাজকে তো কোনো দশমিক বিন্দু নেই, ভাজ্যেই কেবল দশমিক বিন্দু আছে। তাহলে ভাজ্যে দশমিক বিন্দুর ডান দিকে 2টি অঙ্ক রয়েছে, তাহলে ভাগফল যে পাওয়া গেল, সেই ভাগফলে যে অঙ্কগুলি পাওয়া গেল, দশমিক বিন্দুটি এমন জায়গায় বসিয়ে দিতে হবে যেমন দশমিক বিন্দুর ডান দিকে 2টি অঙ্ক থাকে। তার মানে 5 এবং 1-এর আগেটায় তোমাকে দশমিক বিন্দুটি বসিয়ে দিতে হবে। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা ভালো, সেটি হচ্ছে যদি ভাজকে কোনো দশমিক বিন্দু থাকতো তাহলে কি করতে হতো না, এদিকে দশমিকের ডান দিকে কয়টি অঙ্ক রয়েছে আর ভাজ্যে দশমিকের ডান দিকে কয়টি অঙ্ক রয়েছে, সেই হিসাব অনুযায়ী তোমাকে দশমিক বিন্দুটি বসিয়ে দিতে হতো। মানে মোট কথা, এটা তো দুটোর তো গুণফল, তাহলে গুণফলের দশমিকের ডান দিকে যটি অঙ্ক থাকবে, ভাজক এবং ভাগফলেও মিলিয়ে দশমিকের ডান দিকে তটিয়ে যেমন অঙ্ক থাকে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরে গেছো। তো এরপরে আমরা চলে যাচ্ছি আজকের অঙ্ক নম্বর 18। হ্যাঁ, এই অঙ্ক নম্বর 18তে কিছু করার দরকারই নেই। তোমরা যদি মনে রাখতে পেরেছো তাহলে খুবই ভালো কথা। যুগ্ম মৌলিক সংখ্যা হলো যুগ্ম মৌলিক সংখ্যা। তার মানে মৌলিক সংখ্যা কাকে বলে তোমরা নিশ্চয়ই জেনে গেছো এতদিনে, যে সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক মাত্র 2টি থাকে, 1 এবং সেই সংখ্যাটি নিজে, তাকে বলা হয় মৌলিক সংখ্যা। তো এরকম মৌলিক সংখ্যাগুলো কি না, প্রথমেই একটি কথা বলে রাখা ভালো, সেটি হচ্ছে 1 কিন্তু মৌলিকও নয়,
যৌগিকও নয়। এটি কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। এক মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যাও নয়। তাহলে মৌলিক সংখ্যা শুরু হয় 2 থেকে। তাহলে 2, 3, 5, 7, 11, 13, 17, 19 এইভাবে মৌলিক সংখ্যাগুলি আছে। তো এখন ওই 11, 13, 15, 17 অত দূরে আমাদের যাওয়ার দরকার নেই। আমাদের এই যুগ্ম মৌলিক সংখ্যাটি বের করতে হবে এবং অপশন দেওয়া আছে 1, 2, 3 না কোনোটি এই নয়। তার মানে হয় এক তো হবেই না, আমি আগেই বলে দিয়েছি যে এক মৌলিকও নয়, যৌগিকও নয়। 2 এবং 3, তো 3 মৌলিক সংখ্যা পড়ে ঠিক, কিন্তু 3 তো যুগ্ম নয়, মানে বিজোড়। তো মানে যুগ্ম মানে জোড়, তাহলে 3 তো বিজোড়, তাহলে 3 হবে না, অতএব 2 উত্তর হবে। একটা কথা বলছি যে 2 সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। যদি বলা হয় সবচেয়ে মানে মানে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি কত, সেটিরও উত্তর 2 হবে। যুগ্ম মৌলিক সংখ্যাটি কত, না সেটিরও উত্তর 2 হবে। মানে 2 মৌলিক সংখ্যা শুরু হয় 2 থেকে, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা 2। আর যেহেতু 2টা জোড় বা যুগ্ম, তাহলে যুগ্ম মৌলিক সংখ্যা হলো 2। আরেকটি কথা বলে রাখি যে একমাত্র যুগ্ম বা জোড় মৌলিক সংখ্যা হলো 2। মানে 2 ছাড়া আর কোনো মৌলিক সংখ্যা নেই যেটি কিনা জোড় বা যুগ্ম। তাহলে এই কথাগুলি মনে রাখবে। সে যাই হোক, 18 উত্তরটা হবে নিঃসন্দেহে 2 হবে। 2 হচ্ছে যুগ্ম মৌলিক সংখ্যা। এরপর চলে আসছি আমরা তাহলে 19-এ। তাহলে 19 নম্বর অঙ্কটিতে কি বলা হয়েছে দেখো, 11 জন পুরুষ 8 জন মহিলা একসঙ্গে একটি কাজ 18 দিনে সম্পূর্ণ করে, তাহলে 33 জন পুরুষ ও 24 জন মহিলা ওই কাজটি কতদিনে করবে। এখন এটি হচ্ছে সময় কার্যের অঙ্ক, এবং অঙ্কটি কিভাবে সহজভাবে করা যায় দেখা যাক। তাহলে 11 জন পুরুষ, আমি খুব মানে সংক্ষেপে লিখছি, আর 8 জন মহিলা মিলে মানে একসঙ্গে কাজটি করে 18 দিনে। 18 দিনে। এখন প্রশ্ন করা হয়েছে যে 33 জন পুরুষ এবং 24 জন মহিলা ওই কাজটি কতদিনে করতে পারবে। তাহলে 11 জন পুরুষের জায়গায় আছে 33 জন পুরুষ, আর 8 জন মহিলা জায়গায় আছে 24 জন মহিলা। তাহলে এখানে কতদিনে করতে পারবে। এখন এখানে একটা দেখে নাও যে 11 থেকে বেড়ে হয়েছে 33, মানে 3 দ্বারা গুণ করে হয়েছে, আর 8 থেকে বেড়ে হয়েছে 24, মানে এখানেও 3 দ্বারা গুণ করা হয়েছে। তার মানে কি 3 গুণ লোক, মানে এটা যদি একটা গ্রুপ হয়, মানে 11 জন পুরুষ এবং 8 জন মহিলা, 8 জন মহিলা যদি একটা গ্রুপ হয়, তাহলে সেই রকম 3টা গ্রুপ, 3 গুণ লোক মানে 3টা গ্রুপ। তো একটা গ্রুপ যদি 18 দিনে করে, তাহলে 3টা গ্রুপে কত দিনে করবে, নিশ্চয়ই কম দিনে করবে। তার মানে এটাকে 18কে 3 দ্বারা ভাগ করে নিতে হবে। তাহলে 18 ভাগ 3 সমান হবে 6 দিনে। হয়ে গেল। এবং এটির উত্তর দেওয়া আছে কত দিনে, এ অপশানে 6 দিনে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরে গেছো। তো এরপর আমরা চলে যাচ্ছি আজকের অঙ্ক নম্বর 20-তে। দেখো 20 নম্বর কি বলা হয়েছে, একটি বাক্সে 1 টাকার নোট 50টি, 2 টাকার নোট 75টি, 5 টাকার নোট 100টি এবং 10 টাকার নোট 125টি আছে। বাক্সটিতে মোট কত টাকা আছে। এটা তোমরা কি করবে, সংখ্যাকে মূল্য দ্বারা গুণ করে করে শেষে যোগ করে বের করে দিবে। এইভাবে 1 টাকার নোট 50টি, তার মানে 1 গুণিত 50 টাকা সমান হয়ে গেল 50 টাকা। ঠিক আছে। এরপর 2 টাকার নোট 75টি, মানে 2 গুণিত 75 সমান হয়ে গেল 150 টাকা। এরপরে 5 টাকার নোট 100টি, তাহলে 5 টাকার নোট সংখ্যা হচ্ছে 100 সমান হচ্ছে 500 টাকা। আবার 10 টাকার নোট 125টি, তাহলে 10 গুণ
125, 125কে 10 দ্বারা গুণ করা মানে 125 লিখে একটা শূন্য বাড়িয়ে দেওয়া শেষে, তাহলে হয়ে গেল 1250 টাকা। এরপরে যোগ করে দাও, 0 0, 3 5 15, 5 হাতে 1, 2 7 আর 2 9, 1, 1950 টাকা। সুতরাং এটির উত্তর দেওয়া আছে অপশন সিতে। খুব সহজ অঙ্ক নিশ্চয়ই। এরপর আমরা চলে যাচ্ছি অঙ্ক নম্বর 21-এ। 21-এ বলা হয়েছে যদি কিছু পরিমাণ টাকার 1/3 12 টাকা হয় তবে সমপরিমাণ টাকার 1/4 কত হবে? 12 টাকা না 9 টাকা না 4 টাকা না 3 টাকা? এখন এই যে 1/3 লেখা আছে বানান করে, সেই 1/3 সমান কত না 1/3। 1/3 মানে 1/3, 2/3 মানে 2/3, 1/4 মানে 1/4, 5/6 মানে 5/6। এগুলো তোমরা নিশ্চয়ই জেনে গেছো। তাহলে কোনো টাকার 1/3 সমান যদি 12 টাকা হয় তাহলে সেই সমপরিমাণ টাকার 1/4 সমান কত টাকা হবে? তার মানে আমরা বলতে পারি এখানে সংক্ষেপে যে 1/3 সমান 12 টাকা। কোনো টাকার 1/3 সমান 12 টাকা, সেটাই আমরা লিখতে পারি যে 1/3 সমান 12 টাকা। তাহলে 1 অংশ সমান কত? তাহলে 1 এবং 1/3 এটির মধ্যে কে ছোট কে বড়? না 1/3 ছোট। তো 1/3 যদি ছোট হয় তাহলে ছোটর মান যদি 12 টাকা হয় তাহলে বড়র মান নিশ্চয়ই বেশি হবে। তো যখন বেশি হবে তখন লব এবং হরের মধ্যে যেটিই বড় সেটি কিন্তু উপরে চলে যাবে। তার মানে হয়ে যাবে 12 গুণ 3-এর 1 সমান কত হয়ে গেল? 36 টাকা। তাহলে যে পরিমাণ টাকার 1/3 সমান 12 টাকা, সেই পরিমাণ টাকা তার পরিমাণটা কত না 36 টাকা। তো সমপরিমাণ মানে সেই 36 টাকার 1/4 সমান কত? তাহলে 1/4 মানে 1-এর থেকে কম সম্পূর্ণ অংশ, 1 অংশ মানে 36 টাকা, তাহলে 1/4 মানে কম হবে। তাহলে 36 টাকার 1/4 সমান কত হবে না 36 গুণ 1/4, তাহলে 4 9 36 সমান হবে 9 টাকা। এবং অপশন দেওয়া আছে এটার অপশন বি। ঠিক আছে, তাহলে 20 21 হয়ে গেল। এরপর আমরা চলে যাচ্ছি অঙ্ক নম্বর 22। 22 নাম্বার অঙ্কতে বলা হয়েছে দুটি সংখ্যার গসাগু 6 এবং লসাগু 546, একটি সংখ্যা 52 হলে অপরটি কত? এই প্রসঙ্গে একটা কথা মনে রাখবে তোমরা সকলেই, যে গসাগু লসাগু সম্বন্ধিত অঙ্ক আসবে এবং গসাগু লসাগু সম্বন্ধিত অঙ্ক বলতে দুটি সংখ্যার হয় গসাগু লসাগু দেওয়া থাকবে, একটি সংখ্যা দেওয়া থাকবে, অন্য সংখ্যাটি বের করতে হবে, কিংবা দুটি সংখ্যার গসাগু দেওয়া থাকবে, সংখ্যা দুটির গুণফল দেওয়া থাকবে, তাহলে লসাগুটা বের করতে হবে, কিংবা লসাগু দেওয়া থাকবে, গসাগু বের করতে বলা হবে। মানে এই ধরনেরই অঙ্ক থাকে। আর তাছাড়াও আরেক প্রকার অঙ্ক থাকে যে বিভিন্ন এককযুক্ত রাশির গসাগু লসাগু, যেমন হয়তো বলা হলো 50 পয়সা, 2 টাকা, 5 টাকার গসাগু কত বা লসাগু কত। তখন কিন্তু যে কটি রাশির একক যুক্ত রাশি দেওয়া থাকবে সেই সমস্ত রাশিগুলির কিন্তু গসাগুই হোক বা লসাগুই হোক, গসাগু বা লসাগু নির্ণয় করার আগে সেই রাশিগুলির এককগুলো কিন্তু একই করে নিতে হবে। টাকা পয়সা থাকলে সবকে পয়সা করে নেবে, মিটার সেন্টিমিটার থাকলে সবগুলোকে সেন্টিমিটার করে নেবে, মানে ছোট এককে পরিণত করে নেবে। তারপরে গসাগু বললে গসাগু নির্ণয় করবে আর লসাগু করলে লসাগু নির্ণয় করবে। তো সেটা এখানে নেই, তবু আমি তোমাদেরকে রিমাইন্ড করে দিলাম যে গসাগু লসাগু সম্বন্ধিত এই ধরনের অঙ্ক থাকে। এখন দেখা যাক এই সংখ্যাটি কি করে পাওয়া যাবে। না, গসাগু দেওয়া আছে 6, লসাগু দেওয়া আছে 546, তার মানে গসাগু লসাগু যদি দেওয়া থাকে তো ওদেরকে গুণ করে দাও। তার মানে হয়ে যাবে 546 গুণ 6। চটকের গুণ করে নেবে। 6 × 36, 6 হাত থাকে 3, 4 × 24 আর 3 27, 7 হাতে 2, 5 × 6 = 30 আর 2 = 32।
আর চট করে এটাকে 52 দ্বারা ভাগ করে দিবে। তাহলে 6 খাবে, 6 দুগুণে 12, 2 হাতে 1, 5 চোখ 30, 1 31, 5 1 56 হয়ে যাবে 3, 3 দুগুণে 6, 3 5 15। অর্থাৎ একটি সংখ্যা যদি 52 হয় তাহলে অপর সংখ্যাটি 63। এই অঙ্কটি এমনভাবে করতে পারো যে গসাগু তো 6, লসাগু তো 546 আর দেওয়া সংখ্যা 52। তাহলে গসাগুকে লসাগু দ্বারা গুণ করে 52 দ্বারা ভাগ করে মানে ভগ্নাংশের আকারেও লিখতে পারো। 6 গুণ 546 বাই 52, এভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে 2 দ্বারা কেটে দাও, 26 দুগুণে 52 হয়, 3 দুগুণে 6 হয়। আবার 2 দ্বারা কেটে দাও, 13 দুগুণে 26 হয়, এখানে হবে 2 দুগুণে 4, 1 7 দুগুণে 14, 3 দুগুণে 6, 273। এবার 13 দ্বারা কেটে দাও, 13 দুগুণে 26, 1 13, 13 কে 13, মানে 3 গুণ 21 সমান 63। একই উত্তর আসছে। ঠিক আছে, গুণ করে ভাগ করেও করতে পারো কিংবা ভগ্নাংশের আকারে লিখেও করতে পারো। এবং আজকের যে শেষ অঙ্কটি সেটি হচ্ছে অঙ্ক নম্বর 23। অঙ্ক নম্বর 23-এ বলা হয়েছে একটা সরল আছে 15 ভাগ 5 গুণ 3 যোগ 11 বিয়োগ 12। তার মানে এই অঙ্কটিতে দেখো সাজানোই আছে, আগে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। তোমরা বদমাসের সূত্র তো জানো, তোমরা বদমাসের নিয়মটি জানো। বি ফর ব্রেকেট মানে বন্ধনীর কাজ, ও মানে অফ এর কাজ, তারপরে ডি মানে ডিভিশন ভাগের কাজ, তারপরে এম মানে মাল্টিপ্লিকেশন গুণের কাজ, তারপরে এ অ্যাডিশন যোগের কাজ, এবং এস সাবস্ট্রাকশন মানে বিয়োগের কাজ। তো এখানে ভাগ গুণ যোগ বিয়োগ সাজানোই আছে, তোমরা একের পর এক অংশটি করে নিয়ে যাও, উত্তর এসে যাবে। তাহলে 15-কে 5 দ্বারা ভাগ করলে 3 হয়, 3 গুণ 3 যোগ 11 বিয়োগ 12 সমান 3 3 গুণ করলে 9 হয়, 9 যুক্ত 11 বিয়োগ 12, 9 11 যোগ করলে 20 হয়, 20 বিয়োগ 12 সমান 8। অপশন সিতে দেওয়া আছে। তো এইভাবে আমরা আজকের যে অঙ্কগুলি ছিল, যে অঙ্কগুলি নিয়ে আমি এসেছিলাম তোমাদের সামনে, সেগুলি করে দেখিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝেও গেছো। তো সব থেকে বড় কথা হচ্ছে কি যে সেলফ প্রিপারেশন নাও। ঠিক আছে, বিভিন্ন ভিডিও দেখে, বিভিন্ন বই দেখে, মানে সব সময় পড়াশোনায় লেগে থাকো, পরিশ্রম করলে সফল হবেই হবে। হ্যাঁ, আর যাওয়ার আগে একটা কথা বলে রাখি যে ঠান্ডা কিন্তু পড়ে গেছে বেশ ভালোই। তো এই সময় কিন্তু তোমরা খুব সতর্ক থাকবে। কয়েকদিন যে বাকি রয়েছে পরীক্ষার আগেটাতে, সেই কয়েকদিন খুব তোমরা সাবধানে থাকবে। ঠান্ডা লাগাবে না একদম, কারণ ঠান্ডা লাগালেই জ্বর তর হতে পারে। তাই খুব সাবধানে থেকো, ভালোভাবে পরীক্ষা দিও। সবার জন্য শুভেচ্ছা রইল, পরীক্ষায় ভালো রেজাল্ট করো। ধন্যবাদ।